টেলিভিশন। আমার নাম আব্দুল নূর তুষার। আমি সপ্তাহে কমপক্ষে 3 দিন নেক্সাস টেলিভিশনে আসি একটা অনুষ্ঠানে, সেটা হচ্ছে চলমান। আমি এখানে আসলে উপস্থাপক না, আমি হচ্ছি আলোচনা দেখি, যারা আলোচনা করেন তারা কথা বলেন, তাদের কথাবার্তা শুনি এবং আপনাদের হয়ে কিছু প্রশ্ন করি। আজকেও আমরা সেই কাজটা করব। আমাদের দুজন পরিচিত মানুষ আছেন এই অনুষ্ঠানে এবং আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে কি দেখার ছিল, কি দেখছি। আমরা আসলে অনেক কিছু দেখতে চাই, অনেক কিছু পরিকল্পনা করি, অনেক কিছু প্রত্যাশা করি এবং শেষ পর্যন্ত সব প্রত্যাশা যখন পূরণ হয় না, আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমি কি চেয়েছিলাম, কি পেলাম, কিংবা কি দেখার ছিল, কি দেখছি। আজকে সেটাই হচ্ছে বিষয় এবং আমাদের দুজন আলোচক হচ্ছেন ডক্টর নাহরিন আই খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। এবং আমাদের এই অনুষ্ঠান যারা ডিভাইসে দেখেন তাদেরকে একটু জানিয়ে দিতে পারেন আমাদের ঠিকানা। আপনারা ইউটিউবে গেলে দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, আর ফেসবুকে একটা ভেরিফাইড পেজ আছে নেক্সাস টেলিভিশন, সেখানে গেলেই আমাদের অনুষ্ঠান দেখা যাবে। এখন অবশ্য সবাই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, তবে এই সময় বিশ্বকাপের কোনো খেলা নাই, গভীর রাতে খেলা। ব্যারিস্টার ফুয়াদ, কি দেখার ছিল, কি দেখছি? কেননা আমরা তো ধারণা করেছিলাম যে আমাদের যে জুলাইয়ের আন্দোলন, সেই আন্দোলন আমাদেরকে একটা সংস্কৃত সমাজ উপহার দেবে, যেখানে আমাদের রাজনীতির সংস্কার হবে, আমাদের গণতান্ত্রিক কিছু বিষয় রয়েছে সেগুলি সংস্কার হবে, বাক স্বাধীনতার পরিমাণ আরও বাড়বে, আমাদের অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য অনেক ধরনের পরিকল্পনা নেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেইগুলির অনেক কিছুই হচ্ছে না। সংসদে আলাপ হচ্ছে কে কার সাথে প্রেম করলো এটা নিয়ে। তাহলে আমরা কি এরকম চেয়েছিলাম কি না, আপনি কি বলেন? ধন্যবাদ। আমাদের স্টেটের এই যে ডিজেনারেটিভ প্রসেস, এইটা তো আসলে 1-2 দিন অথবা 1-2 বছর অথবা এই সরকার সেই সরকারের ফেলিয়ার না, এটা একটা গত 5 দশকের সাকসেসিভ ফেলিয়ার। এবং এই ফেলিয়ারটা এমন জায়গাতে এনে রেখেছে যে আমাদের প্রত্যাশার জন্য আমরা বারবার লড়াইটা করি, কিন্তু প্রত্যাশাটা ম্যাটেরিয়ালাইজ হয় না। এবং সেটার সমস্যাটা কোথায়, যে এটা আগে আপনাদের এই শোতেই বলেছি যে খাইসলত অ্যাড্রেস করা হচ্ছে না। একটা জাতির ন্যাশনাল ক্যারেক্টার বিল্ড করতে হয়। কি করা উচিত? এই সরকারের তো কিছু মানে আমরা ভালো কিছু পদক্ষেপ দেখেছি, যেমন সাংস্কৃতিক মান উন্নত করার জন্য স্কুলগুলিতে তারা সাংস্কৃতিক শিক্ষক দিচ্ছেন, গান, নাচ, ব্যায়াম, এরকম তারা দিচ্ছেন। এটা তো ভালো, তাই না? মানে মানুষের মধ্যে সুকুমার বৃত্তি হবে। আবার অন্যদিকে তারা যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে সেখানেও তারা নজর দিয়েছেন। একটা চেষ্টা তো আছে, মানে একটা কম্প্রিহেন্সিভ জায়গা এটা আসলে শুধু স্কুল না, শুধু ফ্যামিলি না, মানে শুধু সমাজ না, শুধু মসজিদ মন্দির না, মানে এটা একটা সমাজের একটা কম্প্রিহেন্সিভ জায়গা। যেমন এক্সাম্পল দেই, আমার এক বন্ধু, ছোট ভাই, সে ঘুরতে গেছে ইরানে। তো সেখানে এক বাসায় তার দাওয়াত দিয়েছে। তো খাবার সার্ভ করার আগে তাদের কালচার হচ্ছে সকল মেহমানের হাতে একটা বই ধরায় দেয়, আপনার শেখ সাদির লেখা গুলিস্তা, বইস্তা, মসনবী, যে মানে আমরা খাবার সার্ভ করতে করতে আপনি একটু, এবং তারা বোঝার চেষ্টা করে যে আমার মেহমান আসলে কতটুকু কালচার্ড, সে আসলে উল্টাচ্ছে কিনা, সে দেখতে পাচ্ছে কিনা, সে পড়ছে কিনা, সে সূচিতে ঢুকতেছে কিনা। ইটস এ ভেরি কমন কালচার। আমরা টার্কিশ রেস্টুরেন্টে যখন খাইছি, আপনার খাবার অর্ডার দেওয়ার আগেই আপনি যে বসছেন না, সাথে সাথে একটা সালাদ সার্ভ করে দেবে, একটা রুটি, কিছু সামান্য ব্রেড দিয়ে দিবে, একটু সস ডিপস দিয়ে দেবে। এটা অ্যাপাটাইজার অর্ডার করতে হচ্ছে না, এমনি দিয়ে দেবে। এটা সে মনে করছে যে আপনি আমার ঘরে আসছেন। রাস্তায় ওরা ফ্রি খাওয়াতে থাকে, এই পাশ থেকে ওই পাশে হেঁটে গেলে মোটামুটি পেট ভরে যায়। এক্স্যাক্টলি, মানে তারা মনে করতেছে আপনি ফার্স্ট হচ্ছে আমার মেহমান, তারপরে হচ্ছে আপনি আমার কাস্টমার। সেই একই বন্ধু তার একটা বিখ্যাত গল্প বলেছে, সেটা হচ্ছে যে আপনার তুরস্কে সে ইস্তাম্বুলে পড়তে গেছে, তো হাঁটতে গিয়ে থুতু ফেলছে। থুতু ফেলানোর পরে পুলিশ তাকে ধাওয়া দিছে, এবং সে আপনার কাঁটাতার, এই ওয়াল ওই ওয়াল, এই দোকান সেই দোকান, 1-2 কিলোমিটার দৌড়ায় একটা ওষুধের দোকানে আশ্রয় নিয়েছে। তো এখন ওখানে একজন ভদ্র মহিলা বসা ছিলেন, তিনি দূর থেকে দেখতেছেন যে পুলিশ এই ছেলেটাকে ধাওয়া দিচ্ছে এবং দৌড়ায় আসছে। জিজ্ঞেস করতেছে, তোমাকে পুলিশ ধাওয়া দিল কেন? তো সে কিছু বলে টলে না তখন, বাট মহিলা বুঝতে পারছে যে আসলে পুলিশ তাকে কেন ধাওয়া দিয়েছে। সে বলল যে আমাদের যে ওসমানী সুলতানাত ছিল, অটোম্যান ছিল, অটোম্যানদের একটা ডিপার্টমেন্ট ছিল যারা শুধুমাত্র থুতু পরিষ্কার করতো রাস্তায়। একটা ডিপার্টমেন্ট ছিল তারা ছাই নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, যেখানে থুতু পড়ে থাকে ওটার উপরে তারা ছাই দেবে, তারপরে ছাই দিয়ে সেই ময়লাটা তুলে তারা ফেলে দেবে। এটা ইনফেকশন কন্ট্রোল। মানে শুধু ইনফেকশন কন্ট্রোল না, মানে রুচি, সমাজবোধ, আপনি সবকিছু একসাথে দেখতে পাবেন এখানে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সমাজ, সিঙ্গাপুর,
আপনাকে তো এখনো পিটাবে, নগদে পিটাবে, আপনি থুতু ফেলেন পাবলিক চুইংগাম নাই সিঙ্গাপুরে। এক্স্যাক্টলি। কারণ মেট্রোর মধ্যে নাকি চুইংগাম দিয়ে আটকে রাখে, মেট্রো দরজা লক হয় না। ইউরোপে আপনার তো চুইংগাম তো এভরিওয়্যার, আপা জার্মানিতে লেখাপড়া কিন্তু ওরা আবার করছে, মেট্রোর দরজার মধ্যে চুইংগাম লাগায় না। হ্যাঁ, কিন্তু সব জায়গাতে রাস্তাঘাটে তো আপনি লাখ লাখ মানে কোটি কোটি চুইংগাম দেখতে পাবেন আর কি, ফুটপাতে সব জায়গায়। তো এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা ছোট, কিন্তু আমাদের কখনো শেখানো হয়েছে কিনা। আমার একজন ব্রিটিশ সায়েন্টিস্টের সাথে পরিচয় আছে, তিনি আমাকে বাংলাদেশে এসে বলছেন, যাওয়ার সময় চলে যাচ্ছে, বলতেছে, আমি জিজ্ঞেস করলাম হাউ ডিড ইউ লাইক ইট, তো সে বলতেছে তোমাদের দেশের লোকদেরকে পটি করানো শেখাও দেন স্কুল কলেজ। মানে সে পাবলিক টয়লেট, 5 স্টার টয়লেট সবগুলোর এক্সাম্পল দিয়ে বলছে এভরিওয়্যার সিমিলার প্রবলেম, যে সিম্পলি সে পটি করতে পারে না, সে কিভাবে ক্লিন আপ করতে হয় নিজেকে, দেখে আসার অন্য নেক্সট কাস্টমারের জন্য এটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাহলে এই যে ন্যাশনাল ক্যারেক্টার বিল্ড করা, যে আমার একটা সন্তান, যেমন আমি বিভিন্ন দেশে ইউরোপিয়ানদেরকে ভাল লাগে কেন, আপনার পশ্চিমাদেরকে এই কালচারের জায়গাগুলো থেকে তো ভাল লাগে, ইরানিয়ানদেরকে, তো আপনি মনে করেন যে এই কারণে আমাদের আলাপ আলোচনা তো মানে একটা দুইটা না, মানে আমি কালেকটিভ জায়গা থেকে বলছি যে আপনার এই কম্প্রিহেন্সিভ জায়গা থেকে শুরু করতে হবে। শুধু দুইটা গান শেখাবেন, একটু রবীন্দ্রনাথ শেখাবেন, সেটা কি ভালো কাজ একটু না? ওয়াজ মাহফিল শেখা, মানে এটা এনাফ না। ন্যাশনাল ক্যারেক্টারের একটা কম্প্রিহেন্সিভ জায়গা লাগবে, যে আপনি আপনার জায়গা থেকে কিন্তু এটিকেট মানুষ তো শেখাচ্ছেন কিনা। সুকুমার বৃত্তির চর্চা করলে তার রুচিবোধের উন্নতি হয়। হয়নি তো, হচ্ছে না তো। কারণ এটা তো ছিল না। কলকাতায় তো তারা সুকুমার বৃত্তির চর্চা তো গত 150 বছর 200 বছর ধরে করেছে। কলকাতা আমাদের চেয়ে ভালো না? ভালো তো, এই যে শুভেন্দু অধিকারীরা ক্ষমতা এসছেন, সেটা তো রাজনৈতিক সমস্যা, সেটা তো। এটাই তো রুচি। আপনি কাকে কিন্তু ভোট কলকাতার দিচ্ছেন বইয়ের দিচ্ছেন দোকান না। যদি চিন্তা করেন, কিংবা ধরুন বইয়ের কলকাতার- দোকান তো এখানেও আছে, মানুষ পড়ে কিনা। আমাদের 21শে বইমেলায় তো হাঁটার জায়গা ঢাকা থাকে না। উত্তরে ভালো বইয়ের দোকান নাই। না, আপনি 21শে বইমেলার কথা চিন্তা করেন না। আপনি অধিকাংশ মানুষকে দেখবেন সেখানে ঘুরতে যায়, চটপটি খাইতে যায়, 2টা ছবি তুলতে দেয়, 3টা শাড়ি পরে। খুবই হতাশ। তাহলে আপনি ওখানে তো বই কিনতে যাচ্ছে না, গল্পটা তো ওইখানে, যে একটা আমরা বুক আমরা ফেয়ার। একটু নারিনের কাছে যাই। আপনার হতাশা কতটুকু? ফুয়াদের মতোই নাকি কম? না, আমার আসলে আপনি যে নামটা দিয়েছেন না, যে কি দেখার ছিল কি দেখছি, আমি মনে করি যে যা দেখা যায় তা দেখি না। আচ্ছা। মানে ফুয়াদ ভাইয়ের কথা শুনে আমার তাই মনে হচ্ছে, যা আসলে দেখা যায় বা দেখা যাচ্ছে আমরা দেখি না। ধরেন এই যে ফুয়াদ ভাই অনেক সুকুমার বৃত্তির কথা বললেন বা অনেক কিছু বললেন যে আমরা শিখছি না, শেখাটা হবে কোথায় থেকে? উনি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার হ্যাবিটের কথা বলেছেন, বই পড়ার হ্যাবিটের কথা তুষার বলেছেন। ভাই শিখতে হবে স্কুল থেকে, তাই না? তো তাহলে আপনি যদি দেখেন, আমরা সরকারের তো কিছু ভালো হলে বলতেই হবে। সেটা হচ্ছে যে, যেটা ফুয়াদ ভাই একটু কম বলছেন, আজকে ওনার একটা ভিডিও দেখে আমি আসলাম, তো সেখানে আসলে বিষয়টা হয়েছে যে স্কুলে আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির একটা ফ্ল্যাগশিপ হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। হ্যাঁ, আনন্দের সাথে শিক্ষা। আমি প্রাউডলি সেইং এটা আমার করা, এই নামটাও আমার দেয়া। হ্যাঁ, সো এটা ক্লাস 6 থেকে বইটা যাবে। তো যে কথাগুলো ফুয়াদ ভাই আইডেন্টিফাই করতে পেরেছেন, আমি মানে থ্যাংক ইউ জানাই ফুয়াদ ভাইকে, যেটা উনি আইডেন্টিফাই করেছেন যে আমরা এগুলো শিখি না। এই শিক্ষাটা আমরা আসলে স্কুল থেকে বাচ্চাদেরকে দিতে যাচ্ছি। আমরা চাই যে গ্রেড না, মানে গ্রেড তো একটা বিষয় আছে, কিন্তু একটা হ্যাপি ফেস দেখতে চাই, সুখী মানুষ দেখতে চাই। তাহলে এই যে সুখী মানুষ দেখা, সুখী মানুষ তৈরি করা, এইটা আসলে স্কুল থেকে হতে হবে। ফুয়াদ ভাইকে আমি দেখেছি উনি খুবই বিরোধিতা করেন ফুটবল খেলার, যে একটা বল নিয়ে কেন মানুষ দৌড়ায়, অথবা একটা ক্রিকেট ব্যাট নিয়ে কেন মানুষ পেটাতে থাকে। এগুলাই তো সুকুমার বৃত্তি। আমরা কখনো ধরেন ফুটবল খেলাকে শুধু যদি আপনি বল নিয়ে দৌড়ানোটা ভাবেন, কিন্তু আপনি কখনো ভাবছেন না যে এই যে প্লেয়ারগুলো হয়, তারা যে তাদের ব্যক্তিগত মানি থেকে, টাকা থেকে সারা পৃথিবীতে দরিদ্র ছেলে মেয়েদেরকে পড়ায়। তারা তো এগুলো করেন। সবাই পড়ায় না, কেউ কেউ পড়ায়। বিখ্যাত ফুটবলাররা বেশিরভাগই তাদের আয়ের একটি অংশ, ব্যক্তিগত আয়ের একটি অংশ দিয়ে দেন। হ্যাঁ, অনেক কিছুই করেন। তারপর এই যে সিএসআর এর একটা পার্ট হয়, অনেক কিছুই হয়। তো সুকুমার বৃত্তি যেটা, সেটা আসলে শিখতে হবে গানের মাধ্যমে, সেটা আসলে শিখতে হবে কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে এবং বই পড়া। যেটা আমার সবসময় মনে হয় যে, আপনি দেখেছেন যে একটা রিসার্চ হয়েছে রিসেন্টলি, আমেরিকার সিনেটে বলা হয়েছে যে এই জেনারেশন জেনজি জেনারেশন হচ্ছে ফার্স্ট জেনারেশন পৃথিবীর ইতিহাসে যাদের কগনিটিভ অ্যাবিলিটি তার কমে গিয়েছে। এটা নাকি পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই। তাহলে এই জেনারেশনকে আপনি কি করে এই জায়গাটাতে আনবেন? যে ফুয়াদ ভাই যেটা কনসার্ন, আমাদের কনসার্ন, যে জানালা খুলে আপনি দেখবেন যে বাংলাদেশে তো দামি গাড়ির অভাব নাই, জানালা খুলে থুতু ফেলে।
জানালা খুলে প্লাস্টিকের বোতলটি রাস্তায় ফেলে দেয়। হ্যাঁ, তাহলে এটা শিখতে হবে স্কুল থেকে। আমি মনে করি যে বাংলাদেশ সরকার আসলেই একটা ভালো পদক্ষেপ নিচ্ছে স্কুলের থেকে এই পরিবর্তনটা আনতে, এবং স্কুলকে একটা কম্প্রিহেন্সিভ জায়গায় তৈরি করা। যেমন গাছ বোনা, আপনি দেখবেন বিএনপির আরেকটা ফ্ল্যাগশিপ আছে, সেটা হচ্ছে যে ওয়ান চাইল্ড ওয়ান প্ল্যান্ট। হ্যাঁ, একটা বাচ্চা, এটাও আমি ওই লার্নিং উইথ হ্যাপিনেসের সাথেই সংযুক্ত করা, যে একটা বাচ্চা একটা গাছ বুনবে, যেটা বিএনপির 25 কোটি গাছের একটা প্ল্যান আছে, তার সাথে ইনকর্পোরেট করা হবে স্কুলের বাচ্চাদের, যে একটা বাচ্চা একটা গাছ যখন বুনবে তার ওই গাছের প্রতি একটা ওনারশিপ তৈরি হবে। এবং আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি কি তুষার ভাই, যে আপনি আইন করতে পারেন, আইন হলে আইন ভঙ্গ করার প্রবণতা থাকবে যদি ধরেন আপনি কোনো জরিমানা ধরেন যে একটা গাছ কাটলে 500 টাকা জরিমানা হবে, আপনার পকেটে 50,000 টাকা থাকলে আপনি ওই রিস্কটা নেবেন, 5,000 থাকলেও নেবেন। কিন্তু আপনি যখন একটা বাচ্চাকে বোঝাবেন যে এই যে একটা গাছ, তার একটা জীবন আছে, ভাঙলে ব্যথা পায়, এখানে পাখি বাসা বাঁধে, তাহলে এই ভাবনাটা যে বাচ্চার মনের ভেতরে গেঁথে যাবে, সেই বাচ্চা আসলে গাছের ডাল ভাঙতে পারবে না। তাহলে বিএনপি রিয়েলি তার এডুকেশন সিস্টেমে একটা রিফর্ম করার চেষ্টা করছে। এখন ওই যে বললাম যে আমরা আসলে অনেক কিছু দেখি কিন্তু আমরা আসলে দেখতে চাই না। এবং আরেকটা সমস্যা কি হয়েছে জানেন, আরেকটা সমস্যা যেটা হচ্ছে রেটরিক, মানে আমরা কিন্তু এই মুহূর্তে এমন একটা জায়গায় চলে গেছি, আমরা রেটরিককে বুঝি না যে কোনটা রেটরিক আর কোনটা হচ্ছে সত্য বচন, অথবা আপনি রেটরিক কোনটাকে বলছেন। দেখেন, রেটরিক বলে কিন্তু অনেক আপনার ট্রোল করে মানুষকে। যেমন আমি আজকে দেখলাম, আসলে ফুয়াদের ভিডিওটা দেখে আসছি, দেখেই ফুয়াদ ভাইকে বলছি, যেমন প্রধানমন্ত্রীর একটি বক্তব্য, প্রধানমন্ত্রীর বাজেটের একটি বক্তব্যে উনি বলেছেন যে মদ এবং কি সিগারেটের দাম ট্যাক্স বাড়ানোর জন্য জামাতে ইসলামী আন্দোলন করেছে। আপনারা কি জানেন যে এটা একটা রেটরিক? কি কারণে রেটরিক আমি বলছি, যে দেখেন এইবারে বাজেটকে আমি মনে করি যে জীবন বান্ধব একটি বাজেট হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আমি নিজে শুনেছি, উনি বলেছেন যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবসময় বাজেটে বেড়ে যায়, তার বাজেট ঘোষণার আগের দিন থেকেই মানুষ দাম বাড়ায়। এবার আপনি দেখবেন নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের দাম বাড়ে নাই, দাম বেড়েছে সিগারেটে, দাম বেড়েছে অ্যালকোহলে। তাহলে আপনি যখন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মিছিল করছেন, আপনি যখন বাজেটের বিরোধিতা করছেন, তার মানে কি রেটরিক করে এটাই বলা যায় না যে আপনি আসলে অ্যালকোহল বা সিগারেটের দাম বাড়াতে আপনি মিছিল করেছেন? তাহলে ওই রেটরিকটা, আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের আসলে রেটরিক বোঝা যায় না। একটা অভিযোগ আছে সিগারেটের দামের বিষয়ে, যে কম দামি যে সিগারেট সেটার দাম বেশি বাড়বে না, বেশি দামি সিগারেটের দাম বাড়বে, তাতে করে স্বাস্থ্য রক্ষা তো হবে ধনী লোকদের, গরিব লোকেরা কিন্তু ঠিকই সিগারেট খাবে আর কি। তুষার ভাই, এখন ধরেন কম দামি সিগারেটের দাম তো কম, তাহলে ওইটা যখন বাড়বে ওটা কম হারেই বাড়বে না, ওটার উপর শুল্ক হারের বৃদ্ধিটাও কমই হয়েছে। হ্যাঁ, কিন্তু বেশি বাড়ানো হয়েছে বেশি দামি সিগারেট। আমার কাছে মনে হয় যে ধরেন যে কিন্তু আসলে কি আমাদেরকে কম দামি সিগারেটগুলির দাম এমন ভাবে বাড়ানো উচিত না যাতে মানুষ, দরিদ্র মানুষেরা সিগারেটের পেছনে পয়সা নষ্ট না করে? স্বাস্থ্যের প্রতি মানে যেগুলো হুমকির, সেগুলো সবকিছুকে এরকম করা উচিত। এবং আমি মনে করি যে এটা একটা স্টেপ, মানে একটা সরকার তো প্রথমে এসেই সব করবে না, সিগারেটের পর প্রত্যেক সরকার একটু একটু করে বাড়ায়, কারণ সিগারেট হচ্ছে তাদের টাকার একটা উৎস। এবং এবার কিন্তু মানুষ বিষ খাবে, বিষ খেলে কর দিবে, কর দিলে আবার স্বাস্থ্য ব্যবস্থায় খরচ হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ক্যান্সারের রোগী পাঠানো হবে। হ্যাঁ, এবং দেখেন এই কারণেই কিন্তু এইবারই কিন্তু ভুটানে সিগারেট নাই। হ্যাঁ, কিন্তু এইবারই কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বাস্থ্য খাতে এত টাকা বরাদ্দ হয়েছে জিডিপি, তাই না? ক্যান্সার এবং ক্যান্সার রোগী যারা গরিব তাদেরকে আপনি, হ্যাঁ, তাদেরকে আপনি 1 লাখ টাকা করে দিচ্ছেন। আবার দেখেন আপনার হার্ট স্টেন্টিং বসাতে হবে, সেটারও দাম কমাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, ওই যে যেটা বললাম যে আসলে অনেক কিছু দেখা যায় কিন্তু আমি দেখি না। হ্যাঁ, তা আমার মনে হয় যে দেখার চোখটাকে একটু বিশাল করতে হবে, বড় করতে হবে, একটু চোখ টোক দেখাতে হবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে তো আবার অনেক কিছু যা দেখা যায় না সেটাও দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সেখানে কিন্তু আমরা যা দেখি সব রোগ জীবাণু। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রাত্যহিক জীবনে